নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখনই ভাবছি এই জায়গার থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক নেবে এবং বাউন্স ব্যাক নিয়ে এখান থেকেই মার্কেট ঘুরে দাঁড়াবে, তখনই কোনো না কোনো একটা নেগেটিভ নিউজ আসছে এবং যে নেগেটিভ নিউজ পুরো মার্কেটকে কিন্তু আরও বড় পতনের মুখ দেখাচ্ছে। সেরকমই একটা ঘটনার সাক্ষী আমরা আজকে থাকলাম। আজকে আমরা একটা বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে মার্কেটে কিন্তু বেশ বড়সড় একটা পতন দেখা গেল এবং এই যে পতনটা দেখা গেল, শুধুমাত্র যে নিফটি ফিফটিতে দেখা গেল তা নয়, এখানে কিন্তু পিএসইউ ব্যাংক সেক্টরেও বড় রকমের একটা পতন দেখা গেছে। একটা সময় পিএসইউ ব্যাংক প্রায় যে ইন্ডেক্স, সেখানে 5.5%-এর কাছাকাছি ফল দেখা গিয়েছিল। তো এই ফলের কারণ কি? ডিসকাস করব এই ভিডিও থেকে ডিটেলসে। সেই সাথে দুটি স্টক রয়েছে, বেশ ভালো চার্ট প্যাটার্ন বানিয়েছে। কিন্তু মার্কেট এখন যে কন্ডিশনে রয়েছে, যেভাবে নেগেটিভ রয়েছে, ভালো ভালো চার্টকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে, ইনভ্যালিড করে দিচ্ছে। কাজেই এই চার্টগুলো যেগুলো ডিসকাস করা হচ্ছে, এডুকেশনাল পারপাস আপনারা নেবেন, এটাকে কোনোভাবে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ যদি এই অ্যানালাইসিস ইনভ্যালিড হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে একটা ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আসি, এই যে পতন, এই পতনের মূল কারণ কি? এই পতনের মূল কারণ হচ্ছে আদানি গ্রুপ এবং আদানি গ্রুপ রিলেটেড একটা নিউজ। ইউএস কোর্ট থেকে একটা অভিযোগ এসেছে যে আমাদের ইন্ডিয়াতে 5টা স্টেটে গ্রিন এনার্জি রিলেটেড একটা অর্ডারের জন্য ইন্ডিয়ান কিছু অফিসিয়ালসকে 2.25 মিলিয়ন ঘুষ দিয়েছে আদানি গ্রুপ। এবং এই যে ঘুষটা দিয়েছে, এই ঘুষের পরিপ্রেক্ষিতে আগামী 20 বছর অর্থাৎ দুটো দশক মিলিয়ে আদানি গ্রুপ প্রায় $2 বিলিয়ন এখান থেকে কিন্তু একটা প্রফিট জেনারেট করার আশাতে ছিল। এই কারণে ইউএস কোর্ট গৌতম আদানি সহ আরও 6 জনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে এবং এটার জন্যই কিন্তু আজকে মার্কেটের এই এত বড় পতন। মূলত আদানি গ্রুপের স্টকগুলিতে কোথাও 10%, কোথাও 20% উপরেও কিন্তু পতন দেখা গেছে। এই পতনের জন্যই কিন্তু ওভারঅল মার্কেটকে আমরা নেগেটিভ দেখেছিলাম এবং অবভিয়াসলি পিএসইউ ব্যাংকিং সেক্টরের স্টকগুলিতেও কিন্তু ভয়ঙ্কর পতন শুরুর দিকে দেখা গিয়েছিল। সেটারও একটা রিজন আছে, যেহেতু আদানি গ্রুপ আমাদের ইন্ডিয়ান পিএসইউ ব্যাঙ্কগুলোর থেকে প্রচুর পরিমাণে লোন নিয়ে রেখেছে, তো একটা গ্রুপের এগেনস্টে যদি এই ধরনের অ্যালিগেশন আসে, তাহলে সেটা অবভিয়াসলি একটা নেগেটিভ নিউজ আমাদের ব্যাংকিং সেক্টরের স্টকগুলির জন্য। কারণ একটা বড় পরিমাণ লোন কিন্তু এই আদানি গ্রুপ আমাদের পিএসইউ ব্যাংকিং সেক্টর থেকে নিয়ে রেখেছে। শুধুমাত্র একটা নিউজের ইম্প্যাক্ট বলতে পারেন বা ইফেক্ট বলতে পারেন। তো এই কারণে আজকে আমরা আদানি গ্রুপের স্টকগুলিতে বড় রকমের পতন দেখলাম, নিফটি এবং সেই সাথে ব্যাংক নিফটিতেও বড় পতন দেখলাম। এরপরে চলে আসবো নিফটি এবং ব্যাংক নিফটির যে টেকনিক্যাল চার্ট, সেই চার্টে আমরা প্রত্যেকেই জানি যে নিফটি অলরেডি তার 200 ইএমএকে কিন্তু ব্রেকডাউন দিয়ে ফেলেছে এবং একটা খুব গুরুত্বপূর্ণ জোনে এই মুহূর্তে নিফটি দাঁড়িয়ে রয়েছে, যেখানে ক্লোজিংটা দিয়েছে মোটামুটি কততে ক্লোজিং দিয়েছে, 23,349-এ এবং একটা সময় কিন্তু এই জায়গাটাকে ব্রেকডাউন করে দিয়েছিল। তো যদি 23,300-কে প্রপারলি ব্রেকডাউন দিয়ে দেয় নিফটি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অনেক নিচের লেভেল চলে আসছে নেক্সট সাপোর্ট, যেটা কিন্তু অবভিয়াসলি নিফটির জন্য একটা খারাপ জায়গা বলা যেতে পারে। সেটা হচ্ছে 21,750। তো এই 23,300-র যে লেভেল রয়েছে, এই লেভেলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য মারাত্মক রকমের একটা ভাইটাল লেভেল। এই লেভেলকে ব্রেকডাউন দিলে কিন্তু নেক্সট সাপোর্ট চলে আসছে 21,750-এর কাছাকাছি এবং যদি 21,750টাকেও ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে যে ইলেকশন রেজাল্টের দিন আমাদের যে লো বানিয়েছিল 21,000 মোটামুটি 280-টাশি 265-র কাছাকাছি, এই জায়গা পর্যন্ত কিন্তু মার্কেটে পতন দেখা যেতে পারে। এটা কিন্তু অ্যাজ পার টেকনিক্যাল চার্ট এই ধরনেরই একটা সিনারিও আসছে। নেক্সট আসবো ব্যাংক নিফটি নিয়ে। ব্যাংক নিফটিও কিন্তু খুব ভাইটাল একটা জোনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আজকে পিএসইউ সেক্টরের স্টকগুলিতে বেশ বড় রকমের পতন আমরা দেখেছি। তো ব্যাংক নিফটি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা সাপোর্ট জোন, কারণ এখানে আমরা অলরেডি দুবার রিজেকশন দেখেছিলাম। পরবর্তী সময় এখানে সাপোর্ট নিতে দেখা গিয়েছিল এবং এই জায়গাতে আরও একটা বিষয় দেখা যাচ্ছে, আজকের দিনে যখন ব্যাংক নিফটিতে বড়সড় পতন দেখা গিয়েছিল, তখন কিন্তু এই জোনটার কাছাকাছি জায়গা থেকে কিন্তু সাপোর্ট নিয়ে ওপরে গিয়ে ক্লোজিং দিতে দেখেছি এবং একটা হ্যামারের মতন ক্যান্ডেল কিন্তু এখানে ক্রিয়েট করতে দেখেছি। তো ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি 49,650-কে ব্রেক ডাউন দিতে দেখি, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটিতেও বেশ বড় পতন একটা দেখা যেতে পারে এবং সেই পতনটা মেবি আটকাতে পারে মোটামুটি এই জায়গাতে এসে
সেটা হচ্ছে কোথায়, 46,530-550-এর কাছাকাছি জায়গাতে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু একটা বড় পতন দেখা যেতে পারে। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি খুব ভাইটাল জোনে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গার থেকে যদি বাউন্স ব্যাক না আসে তাহলে আরও একটা বড় পতন কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এবং ওভারঅল মার্কেটে দেখা যেতে পারে। এরপরে চলে আসবো স্টক নিয়ে। প্রথম স্টক ফেডারেল ব্যাংক লিমিটেড। আজকে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মার্কেট আওয়ারেই এর চার্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই স্টকটি কিন্তু টেকনিক্যালি যথেষ্ট স্ট্রং লাগছে এবং এই নেগেটিভ মার্কেটেও স্টকটি কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকে 2%-এর ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, সেই সাথে একটা ভালো জোনের ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। আমরা ফেডারেল ব্যাংক স্টকটিকে যদি একটু ভালো করে এখানে দেখি তাহলে একটা জিনিস এখানে বুঝতে পারবো, স্টকটি কিন্তু একটা খুব সুন্দর জোনকে ব্রেক আউট দিয়েছে। যদি এই জায়গাতে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই, সেই সাথে স্টকটি কিন্তু একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি করে একটা প্যাটার্নকেও ব্রেকআউট দিয়েছে, যে কারণে এই স্টকটিকে কিন্তু ভালো রকম পজিটিভ লাগছে এই মার্কেটেও, অর্থাৎ এই নেগেটিভ মার্কেটেও কিন্তু ভালো রকমের পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু এখানে একটা ভালো প্যাটার্নের ব্রেকআউট আমরা দিতে দেখেছি, যেখানটা আমি অলরেডি ড্র করছি, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল, যে প্যাটার্নটাকে কিন্তু অলরেডি আমরা ব্রেকআউট দিতে দেখেছি আজকের দিনে। এবং এই যে ব্রেকআউট, এই ব্রেকআউটটা কিন্তু মোটামুটি আমরা যেটা জুলাই মাসে লাস্ট দেখেছিলাম, তারপর থেকে কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারেনি। এর আগে একবার, দুবার, তিনবার ট্রাই করেছিল, চতুর্থবারে কিন্তু এখানে ব্রেকআউট দিতে দেখলাম। তো যেহেতু এখানে একটা ভালো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, যদি 210-এর ওপরে স্টকটি সাস্টেন্ড করে যায়, অর্থাৎ স্টে করে যায়, সেক্ষেত্রে কিন্তু এই স্টকটিতে একটা ভালো টার্গেট আমাদের সামনে অ্যাচিভ হতে পারে। এবং সেই টার্গেটটা আমরা কতটা দেখতে পাবো, সেক্ষেত্রে ফেডারেল ব্যাংকে 235 টাকা পর্যন্ত কিন্তু আমরা টার্গেট নিয়ার ফিউচার দেখতে পেতে পারি। কারণ এই নেগেটিভ মার্কেটেও কিন্তু একটা ভালো প্যাটার্ন তৈরি করে স্টকটি ভালো ব্রেকআউট দিয়েছে। কাজেই ফেডারেল ব্যাংক লিমিটেড যদি 208-এর ওপরে যদি সাস্টেন করে যায়, তাহলে ওইখান থেকে কিন্তু একটা ভালো র্যালি আসার সম্ভাবনা থাকবে। নেক্সট স্টকে আসবো ন্যাশনাল অ্যালুমিনিয়াম। এই নেগেটিভ মার্কেটেও কিন্তু বিরাট পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে এই স্টকটিতে। এই স্টকটিতে ডিটেলস ডিসকাস করার আগে দুটো বিষয় একটু বলে রাখি। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন, অবশ্যই জয়েন করে যান। আমি ম্যাক্সিমাম আপডেট কিন্তু ওখানে দেওয়ার চেষ্টা করি এবং সেখানে লাইভ মার্কেটেও কিন্তু আমি কিছু কিছু পোস্ট দিয়ে থাকি। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই জয়েন করে যাবেন। আর এই ভিডিওটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। চ্যানেলে যদি প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ন্যাশনাল অ্যালুমিনিয়াম স্টকটি আমার একজন ভিউয়ার আমাকে একবার রিমাইন্ডার দিয়েছিলেন। স্টকটির চার্ট কিন্তু খুব সুন্দর রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা বিষয় আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। লাস্ট যে 3টে ক্যান্ডেল এখানে আমরা বানাতে দেখেছি, মাঝখানের যে দোজি ক্যান্ডেলটা আছে সেটাকে যদি ছেড়ে দিই, বাকি দুটো ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু দারুণ ভলিউম ক্রিয়েট করেছে, যেটা এই স্টকটির জন্য একটা পজিটিভ দিক। সেই সাথে স্টকটির যে রিসেন্ট হাই, যে হাইটাকে আজকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ক্লোজিংটা দিয়েছে এক্স্যাক্টলি সেই জোনটাতেই, মোটামুটি 248-এর কাছাকাছি। এই জোনটার ওপরে যদি স্টকটি প্রপারলি সাস্টেন্ড করে যায়, তাহলে কিন্তু স্টকটির মধ্যে আরও বড় র্যালি নিয়ার ফিউচার দেখা যাবে। কারণ এখানে বেশ ভালো ভলিউমের সাথে কিন্তু এই জায়গার র্যালিটা দিয়েছে, যখন এখানে লোটা বানিয়েছিল 220-এর কাছাকাছি, সেখান থেকে যখন বাউন্স ব্যাক নিয়ে এই র্যালিটা দিল 3টে ক্যান্ডেলে, এখানে ভালো ভলিউম ক্রিয়েট করেছে। তো 248-এর ওপরে যদি স্টকটি স্টে করে যায়, অবভিয়াসলি এই স্টকটির মধ্যে একটা ভালো রিটার্ন কিন্তু নিয়ার ফিউচার জেনারেট করে দিতে পারে। কাজেই এই স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি যেহেতু মার্কেট নেগেটিভ চলছে, যে কোনো ধরনের ডিসিশন নেবেন খুব সাবধানে নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন এবং এই ভিডিওটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।